হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউলেট। আমি আছি তোমাদের সাথে ইবনুল করিম নাফি, ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা আসলে সেকেন্ড পার্ট, ডাইভারজেন্স টপিকের নাম। তো এই ডাইভারজেন্স টপিকটার প্রথম একটা পার্ট আমরা আলোচনা করেছিলাম আগের একটা ডেমো ভিডিওতে। তো সেখানে আমরা ডাইভারজেন্স সম্পর্কে বেসিক সংজ্ঞা, অর্থাৎ ডাইভারজেন্স বলতে আসলে কি বোঝায়, ম্যাথমেটিক্যাল টার্ম। আমরা মূলত ম্যাথমেটিক্যাল টার্মটা জানি যে ন্যাবলা অপারেটরের সাথে একটা ভেক্টর ফিল্ডকে ডট গুণন করলে সেক্ষেত্রে আমরা ডাইভারজেন্সের মান পাই, বাট সেটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা ছিল। তো আসলে থিওরিটিক্যালি ডাইভারজেন্স জিনিসটা কি সেইটা আমরা দেখেছি গত ভিডিওতে, বা ডাইভারজেন্স পার্ট 1-এর ভিডিওটাই। তো এবারে আমরা দেখব যে ডাইভারজেন্স কি আমরা দেখেছি। এবারে দেখব যে ডাইভারজেন্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, এবং এই যে তিনটা কেস বলতে পারো যে পজিটিভ হলে সেই ডাইভারজেন্সকে আমরা কি বলতে পারবো, অথবা সেই ভেক্টর ফিল্ডটাকে আমরা কি বলতে পারবো, নেগেটিভ হলে কি হবে, জিরো হলে কি হবে, এই ব্যাপারগুলো আমরা দেখব। এবং ডাইভারজেন্সের যে শেষ পার্টটা আমার থাকবে, অর্থাৎ পার্ট 3, সেখানে আমরা ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা আমরা নর্মালি সবাই জেনে থাকি, সেইটা আমরা উদাহরণ সহ দেখব। তো আসো আমরা কেস 3টায় যাই। তো দেখো, প্রথম কেসে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ডাইভারজেন্স মূলত কি। ডাইভারজেন্স মূলত হলো আউটপুট ফ্লাক্স থেকে কোন একটা ভেক্টর ফিল্ডের আউটপুট ফ্লাক্স থেকে, ফ্লাক্স মানে কি ফ্লাক্স মানে হলো বলরেখা। সেটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে তড়িৎ বলরেখা, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে চৌম্বক বলরেখা হতে পারে, যে কোনো ভেক্টর ফিল্ডে একটা বলরেখা থাকে, ঠিক আছে। তো এখানে ডাইভারজেন্স কি ছিল, আউটপুট ফ্লাক্স থেকে ইনপুট ফ্লাক্সের সংখ্যাকে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা ডাইভারজেন্স পাই। তো দেখো, কেস 1-এ আমরা কি লিখেছি, কেস 1-এ লিখেছি ইনপুট ফ্লাক্সের যে পরিমাণটা সেটা হবে আউটপুট ফ্লাক্সের থেকে কম। তাহলে দেখো, এই যে চিত্রের মাধ্যমে একটু আমি প্রকাশ করেছি, এখানে দেখো এই যে এই পাশের এগুলো দেখো, এগুলো কিন্তু একটা, এই যে ডাইভারজেন্স একটা নির্দিষ্ট বিন্দু থেকে বলরেখার প্রবেশ এবং বের হওয়া, ইনপুট এবং আউটপুট। তাহলে এখানে দেখো কতগুলো বলরেখা বের হচ্ছে, দেখো তো এখানে আউটপুট ফ্লাক্স হিসেবে 5টা বলরেখা বের হচ্ছে। দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি যে 5টা 3টা বলরেখা দিয়ে, ঠিক আছে। বাট একটা জেনুইন ভেক্টর ফিল্ডে বলরেখার পরিমাণ অনেক বেশি হতে পারে, অনেক কম হতে পারে, এনিথিং। আমি জাস্ট বোঝার জন্য একটা উদাহরণের হিসেবে একটা চিত্র আঁকছি। তো দেখো, এখানে 5টা বলরেখা কিন্তু আউটপুট ফ্লাক্স হিসেবে কাজ করতেছে। কিন্তু দেখো, এখানে প্রবেশ করতেছে কয়জন, ইনপুট ফ্লাক্স আছে কয়জন, বা ইনপুট বলরেখা আছে কয়টা, 3টা বলরেখা আছে ইনপুট। তাহলে আমরা যদি ডাইভারজেন্সটা নির্ণয় করতে চাই, তাহলে কি আসতেছে দেখো তো, আউটপুট ফ্লাক্স, যেটাকে আমি OF দ্বারা দেখাচ্ছি, সেখান থেকে আমাদেরকে ইনপুট ফ্লাক্সটা IF, ইনপুট ফ্লাক্সকে বাদ দিতে হবে। তাহলে দেখো তো কি আসতেছে, 5 - 3, এটা কিন্তু আসতেছে, এটা 2 আসতেছে। অর্থাৎ এখানে ডাইভারজেন্সটা কি আসতেছে, আমাদের পজিটিভ আসতেছে অবশ্যই। অর্থাৎ যদি ইনপুট ফ্লাক্সের পরিমাণ আউটপুট ফ্লাক্সের থেকে কম হয়, তাহলে ডাইভারজেন্সের রেজাল্ট কি আসে, একটা ধনাত্মক রেজাল্ট আসে, তাই তো। এখন আমরা এই যে ডাইভারজেন্সের ধনাত্মক রেজাল্ট পাইলাম, এটা দ্বারা কি বোঝায় একটু দেখে আসো। ডাইভারজেন্সের রেজাল্ট যখন পজিটিভ আসবে, তখন বুঝতে হবে ওই সিস্টেমটা বা ওই ভেক্টর ফিল্ডটা, যেমন এই যে চিত্রটা, এইটা তো একটা ভেক্টর ফিল্ডের একটা নির্দিষ্ট বিন্দুর চিত্র, তাই না? কারণ ডাইভারজেন্স কি ছিল, ডাইভারজেন্স ছিল একটা ভেক্টর ফিল্ডের একটা নির্দিষ্ট বিন্দুতে বলরেখার পার্থক্য। তাহলে এই সেই নির্দিষ্ট বিন্দু। তাহলে এই যে ভেক্টর ফিল্ড, এই ভেক্টর ফিল্ডের বৈশিষ্ট্য কি, এই ভেক্টর ফিল্ডের প্রতিটা নির্দিষ্ট বিন্দুতে ডাইভারজেন্স পজিটিভ। এর মানে কি দেখো, তুমি যদি বলরেখাগুলোকে এক মুহূর্তের জন্য তুমি যদি শক্তির সাথে তুলনা করো, ধরো তুমি একটা মেশিন বানাইলা, যেই মেশিনে তুমি 3 জুল শক্তি যদি তুমি মেশিনে দাও, তাহলে ওই মেশিনটা তোমাকে 5 জুল পরিমাণ শক্তির কাজ করে দেয়। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে বলো, তুমি মেশিনটাকে 3 জুল দিলা, মেশিন তোমাকে আউটপুট হিসেবে 5 জুল দিল। তাহলে তুমি এখানে কি, এই মেশিনটা তোমার জন্য শক্তির উৎস হিসেবে কাজ করতেছে না? অর্থাৎ আমি 3 জুল দেবো, 5 জুল পাবো, তাহলে শক্তি আরো তৈরি হচ্ছে, শক্তির সোর্স হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে ওই ভেক্টর ফিল্ডটা একটা সোর্স বা শক্তির উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে। আর এর মানে কি, এর মানে এনার্জি ছড়িয়ে পড়বে, অর্থাৎ যে শক্তির উৎস তার ভেতর থেকে তো শক্তি তৈরি হবে বা এনার্জি ছড়িয়ে পড়বে। বোঝা গেছে আশা করি। এবার আমরা সেকেন্ড কেসে আসি। প্রথমটা বুঝলে পরেরগুলো কষ্ট হবে না। দেখো, সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসটা হলো ইনপুট ফ্লাক্স এবারে বেশি হবে আউটপুট ফ্লাক্সের থেকে।
তাহলে কি হবে, যদি ইনপুট ফ্লাক্স বেশি হয়, দেখো চিত্রে আমরা দেখাই দিছি, এই পেশে দেখো ইনপুট ফ্লাক্স আসতেছে কয়টা, ইনপুট ফ্লাক্স আসতেছে কিন্তু পাঁচটা বলরেখা এখানে ইনপুট হচ্ছে, কিন্তু আমাদের এই যে ডান পাশে দেখো আউটপুট হচ্ছে কয়টা, আউটপুট হচ্ছে 3টে বলরেখা। তাহলে এক্ষেত্রে ইনপুট ফ্লাক্সটা অবশ্যই বড়, 3-এর থেকে 5 বড়। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু ডাইভারজেন্সটা নির্ণয় করতে যাই, আউটপুট ফ্লাক্স কয়টা, 3টা, সেখান থেকে ইনপুট ফ্লাক্স বিয়োগ দেবো 5টা, তাহলে রেজাল্ট আসতেছে কি, রেজাল্ট আসতেছে কিন্তু এবারে -2, -2। তাহলে এবারে ডাইভারজেন্স কি আসতেছে, ডাইভারজেন্স আসতেছে অবশ্যই নেগেটিভ, তাই না? তাহলে ডাইভারজেন্স নেগেটিভ দ্বারা এখন আমরা কি বুঝবো, আগে ছিল পজিটিভ, এবার হলো নেগেটিভ। নেগেটিভ দ্বারা কি বুঝবো, আবারও তুমি একটু এক মুহূর্তের জন্য বলরেখাগুলোকে শক্তির সাথে তুলনা করো। ধরো তুমি একটা মেশিন বানাইলা, সেই মেশিনে তুমি 5 জুল শক্তি দিলে, বা একটা সিস্টেম বানাইলা যে সিস্টেমে 5 জুল শক্তি দিলে, সেই সিস্টেমটা তোমাকে 3 জুল শক্তি ফেরত দেয়, বা 3 জুল শক্তির কাজ তোমাকে করে দেয়, বাকি 2 জুল শক্তি ধরো সিস্টেম লস হয়, বা তাপ শক্তি হিসেবে খরচ হতে পারে, শব্দ শক্তি হিসেবে ব্যয় হতে পারে, তাই না? তো সিস্টেম লস হয়। তাহলে এই যে 2 জুল শক্তির সিস্টেম লস হইলো, এই 2 জুলটা কি বর্জ্য হিসেবে অপসারিত হয়ে গেল না? অর্থাৎ তোমার তো কাজে লাগলো না। তো তোমার প্রদানকৃত শক্তি যদি তোমার কাজে না লাগে, সেটাকে আমরা বর্জ্যই বলতে পারবো, তাই না? তো আমরা এখানে এর জন্য বলতে পারবো যে ডাইভারজেন্স যদি নেগেটিভ হয়, তাহলে ওই ভেক্টর ফিল্ডটা একটা সিঙ্ক বা বর্জ্য হিসেবে কাজ করবে। অর্থাৎ ডাইভারজেন্সের যে মান আসবে, এই যে 2, এই 2কে যদি শক্তির সাথে তুলনা করো, তাহলে এই 2 জুল শক্তি এখানে বর্জ্য হিসেবে কাজ করেছে, অর্থাৎ তোমার কোনো কাজে লাগে নাই, মেশিন এটা সিস্টেম লস হিসেবে ইউজ করেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো আমরা কি বলেছি, এনার্জি গৃহীত হয়, অর্থাৎ ওই যে মেশিনটা তুমি বানাইছো, মেশিনটা ওই কাজটুকু করার জন্য, এই 3 জুল কাজ করার জন্য 2 জুল শক্তি গ্রহণ করেছে, অর্থাৎ এনার্জি এখানে গৃহীত হয়েছে। এই ডাইভারজেন্স নেগেটিভ হলে আমরা এই জিনিসটাই বুঝি। এবারে আসি আমরা কেস 3, সবথেকে সহজ কেস, এবং বোর্ড এক্সামের জন্য আমি বলবো সবথেকে ইম্পর্টেন্ট কেস এইটা, যে ডাইভারজেন্স 0 হলে কি হয়। তো এখানে দেখো, এখানে কেস 3 তে কি বলা আছে, ইনপুট ফ্লাক্স এবং আউটপুট ফ্লাক্স যদি সমান হয়। দেখো তো এখানে আমাদের ইনপুট ফ্লাক্স কয়টা আছে, 3টা আছে, আবার আউটপুট ফ্লাক্স কয়টা আছে, 3টা আছে। তো এখানে ইনপুট ফ্লাক্স এবং আউটপুট ফ্লাক্স চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছি সমান, তাহলে নিশ্চিতভাবে বুঝতেই পারতেছো ডাইভারজেন্স কি হবে, 3 - 3 হবে কি 0। ওকে, তাহলে এখানে ডাইভারজেন্স কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে ডাইভারজেন্স 0 হলে এখন কি হবে, ডাইভারজেন্স 0 হলে আমরা বলতে পারবো যে এই ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল হিসেবে কাজ করতেছে। সলিনয়েডাল বলতে কি বোঝায়, নিরপেক্ষ বোঝায় সলিনয়েডাল। তো নিরপেক্ষ কিভাবে, ধরো ওই আবারও বলরেখাকে শক্তির সাথে তুলনা করো, তাহলে কি হবে, তাহলে হলো যে একটা মেশিনে তুমি 3 জুল শক্তি দিলা, সে তোমাকে 3 জুল পরিমাণ কাজই করে দিল, তাহলে কি হলো, এখানে কোনো শক্তির লসও হলো না, আবার শক্তি উৎপন্নও হলো না, সোর্স হিসেবেও কাজ করলো না, সিঙ্ক হিসেবেও কাজ করলো না। তাহলে এই কি করবে, একটা সলিনয়েডাল বা নিরপেক্ষ ভেক্টর ফিল্ড হিসেবে কাজ করবে। এই হলো আমাদের ডাইভারজেন্স, যে 3 রকম হতে পারে, সেই 3 রকম হলে ভেক্টর ফিল্ডটাকে আমরা কি কি নাম দিব তার একটা ব্যাখ্যা। নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আমরা ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব, উদাহরণ দেখব। সেই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।